সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক, এটি কি অনিবার্য যুদ্ধের দিকে এগুচ্ছে, নাকি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভারত জলে স্থলে অন্তরিক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, নাকি বাংলাদেশের সঙ্গে আসলে একটা সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে ঢাল হিসেবে ব্যবহার করে মূলত ইউনূস সরকার এবং আগামীতে যারা আসবে তাদের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের জন্য ভারত প্রাণত চেষ্টা চালাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। এখন ভারতীয় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ভীষণ রকম তারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়েছে এবং সেই অপপ্রচারের প্রেক্ষাপটে কলকাতাতে এবং আমাদের যে সেভেন সিস্টারগুলো রয়েছে, সেই সেভেন সিস্টারের ভারতীয় যারা জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে প্রবল বাংলাদেশ বিরোধী মনোভাব ইতিমধ্যে কিন্তু জাগ্রত হয়েছে। আমাদের দেশে ভারত বিরোধী মনোভাব সবসময় দিয়ে ছিল, কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওরকম নেতিবাচক চিন্তা ছিল না। যারা ভারতের ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা উন্নাসিক অহংকার করতেন যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে, আমরা স্বাধীনতা না দিলে ভারত স্বাধীনতা না দিলে বাংলাদেশ পেত না, এই ধরনের কথাবার্তা এলিট যারা রয়েছেন তারা বলতেন। কিন্তু আমজনতা যারা রয়েছেন তারা বাংলাদেশকে বন্ধুরাষ্ট্রী মনে করতেন। আর কলকাতা, আগরতলা থেকে শুরু করে শিলিগুড়ি, বাংলাদেশের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাষ্ট্র রয়েছে সেখানকার বেশিরভাগ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে একেবারে রীতিমতো বন্ধু ভাবাপন্ন। আমি নিজে গিয়ে সেটা দেখে এসেছি। কিন্তু এই গত কয়েকদিনের অপপ্রচারের ফলে এখন কি হচ্ছে, বাংলাদেশের নাম ভারতের যারা জনগণ তারা শুনতে পারে না। এবং যেগুলো আমরা দেখলাম যে সকল বাংলাদেশি পর্যটক ভারতে ছিলেন, কলকাতাতে ছিলেন, আগরতলাতে ছিলেন, করিমগঞ্জে ছিলেন, তারা বাংলাদেশে এসেছেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা যেটি বলেছেন সেটি হলো যে তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। থানা করেছে, পুলিশ করেছে, বিজিবি করেছে, তাদেরকে কোনো হোটেলে থাকতে দেওয়া হয়নি। এমনকি ওখানকার যারা অটো রিক্সা চালক তারাও মানে মারধর করার মতো একটা অবস্থা বাংলাদেশিদেরকে দেখলে। তো এটা ভারতে আসলে কখনো ছিল না। এই গেল ভারতের দিক। আর আমাদের দিকে যেটা হলো সেটা হলো যে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম, প্রচন্ড ভারত বিরোধী ছিলাম। কিন্তু আমাদের সেই ঘৃণাটা, ভারত বিরোধী যে ঘৃণাটা, সেটা এখন রীতিমতো জিহাদে পরিণত হয়েছে। এবং আমাদের দেশের জনগণ এই মুহূর্তে পারলে সে যার হাতে যা কিছু আছে, কোদাল, খুন্তা, কুড়াল, এগুলো নিয়ে দরকার হলে নিজের জীবন দিয়ে দেবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এটা কিন্তু আলাদা, কিন্তু ভারতের যে বিরোধিতা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। তো দুটো ভিন্ন আঙ্গিক থেকে দুই ধরনের রসায়ন তৈরি করছে। আমি শুধু ভারত বিরোধিতা নিয়ে কথা বলছি। এখন বাংলাদেশের যারা লোকজন তারা মনে প্রাণে ভারতের সঙ্গে একটা চিরস্থায়ী একটা সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, যে এদেরা ভালো না, এদের সাথে সম্পর্ক রক্ষা করা যায় না, এর সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক করা ভালো, তারপরে অন্য যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা দরকার না খেয়ে থাকবো, পেঁয়াজ খাবো না, মরিচ খাবো না, আদা খাবো না, রসুন খাবো না, কিন্তু আমরা ভারতের সাথে এখন আর সম্পর্ক রাখতে চাই না। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলেন যে আমাকে টাকা দেন, আপনাদের যার যা কিছু আছে টাকা দেন, আমি ভারতের চারিদিক থেকে মানে সীমান্ত দেয়াল তৈরি করে দেবো, বাংলাদেশের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া না, একেবারে দেয়াল তৈরি করে দেবো, এবং সেই চীনের মহাপ্রাচীরের মতো দেয়াল তৈরি হবে আপনাদের টাকায়, যাতে করে কোনোদিন বিএসএফ এর একটা সিঙ্গেল লোক আসতে না পারে, এবং আমরা কোনো সীমান্ত রাখবো না। চারিদিক থেকে পুরো বাংলাদেশ, একেবারে একদিকে বঙ্গোপসাগর বাদ দিয়ে পুরো বাংলাদেশটা আমরা সেই চায়নার গ্রেট ওয়ালের মতো ওয়াল তৈরি করব। আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চাই। বিশ্বাস করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই ঘোষণা দেন, ওনার এই যত দুর্বলতা আছে, ওনাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে, সব নিচে পড়ে যাবে। এবং আমাদের মা বোনেরা, উনি যদি নিজে দাঁড়ান যে আমি দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করব যমুনার সামনে, আপনি গিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্রাম থেকে এসে যে যার মতো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা থেকে শুরু করে একেবারে সোনাগোনা পর্যন্ত এখানে এই ওয়াল নির্মাণের জন্য দিয়ে যাবে। এই হলো বাংলাদেশের বর্তমান মানসিক অবস্থা। এখন এই পার্টটা এখানে রাখেন, দ্বিতীয় পার্টে যাই, যেটার পরিণতি কি হতে পারে। ভারতও যে কোনো মূল্য চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা ছোটখাটো
যুদ্ধ লাগুক, সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা যাকে বলা হয় একটা মেজর কোনো স্ট্রাইক হোক। এর কারণ হলো ওদের হাত পা খুব নিষ্ফিস করছে এবং ওদের মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, তারপরে শেষে ওদের সেনাবাহিনীর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, বিজিবির মধ্যে, বিএসএফ এর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, এটা অনেকটা দস্যু বীরাপ্পনের কাহিনী, যেটা এখন ইদানিং একটা সিনেমা হয়েছে পুষ্পা। তো দস্যু বীরাপ্পন তামিলনাড়ু এবং কর্ণাটক, এই দুই জেলা মানে দুই প্রদেশ কে কেন্দ্র করে যে বিরাট চম্বল বা বিরাট যে বনভূমি, এই বনভূমির সর্বকালের সেরা দস্যু, এই দস্যুর নাম হলো বীরাপ্পন। তো বীরাপ্পন বলতে গেলে অলমোস্ট 30 বছর পুরো ভারতীয় সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে, তামিলনাড়ু সরকারকে, কর্ণাটক সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে। সেই বীরাপ্পনকে হত্যা করার জন্য, তারপরে শেষে তাকে ধরার জন্য যেভাবে ভারতের সব মানুষ এবং সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক এখন এই মুহূর্তে ভারতের মিডিয়ার এই গত কয়েকদিনের আগস্টের পর থেকে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত ক্রমাগত তারা যে অপপ্রচার চালিয়েছে, অপপ্রচারের কারণে কি বলবো, পুরো ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে সবার মধ্যে এই একটা যুদ্ধংদেহী ভাব এসেছে। এবং তারা চলচ্চিত্রে যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে দেখায়, বিএসএফ কে দেখায়, ভারতের সামরিক শক্তি নিয়ে যেভাবে অহংকার করে, সেখানে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষ কোনো রকম শক্তি না দেখায়, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকার বিপদে পড়বে। এরকম একটা পরিস্থিতি মিডিয়া তৈরি করে ফেলেছে, যেটি এখন মোদী সরকার বুঝতে পেরেছে, প্রথম দিকে বুঝতে পারেনি, এবং বুঝতে পারার কারণে তারা কিন্তু মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আবার অন্যদিকে যেটি হলো সেটি হলো যে ভারত যেটি করেছে, সেখানে তারা সীমান্তে সৈন্য সমাবেশ করেছে, বেশ কিছু গোলাবারুদ এনেছে, বফর্স কামান এনেছে, তারপরে আরো অনেক কিছু যেটাকে ইনসার্জেন্সি বলা হয়, এগুলো চালানোর জন্য যা যা দরকার সব কিছু তারা বেশ কয়েকটা সীমান্তে কাজগুলো করেছে। এবং এটার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু বসে নেই, বাংলাদেশও কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয়, তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট। তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ, সেই যুদ্ধ রসদ, গোলাবারুদ যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে। তো ওয়েস্টার্ন ফ্রন্ট, নর্দার্ন ফ্রন্ট হলো পাকিস্তানের সাথে। তো ইস্টার্ন যে রিজিয়নটা রয়েছে, পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে, এগুলো সবই দুর্বল। এখানে গেরিলারা আছে, ভারত বিরোধী গেরিলারা আছে, তারা স্বাধীনতা চায় এবং এদের যারা জনগণ, তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না। তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে, সেই ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশের সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পারবে না। বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানেই বাংলাদেশের সিলেট, কুমিল্লা, যেখানে যেখানে রয়েছে আমাদের সীমান্ত, সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশি সীমান্তে পাড়ি দিয়ে যে যার মতো করে ভারতে ঢুকে পড়বে। এটা সেনাবাহিনী ফিরাতে পারবে না যদি যুদ্ধ পারে। শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে। এবং এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে, এটা কিন্তু মমতা ব্যানার্জি ইদানিং বলছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। এর কারণ হলো, বাংলায় যদি আগুন লাগে তাহলে উড়িষ্যা রক্ষা পাবে না, ঝাড়খণ্ড রক্ষা পাবে না। মমতা ব্যানার্জি কিন্তু একটা বলেছেন। তো এই কারণে কি হলো, বাংলাদেশের মিলিটারি এই জিনিসটা বুঝে এবং তারাও সেখানে সৈন্য সমাবেশ করেছে। এবং ভারতীয় পত্রপত্রিকা যেটা এসছে সেটা হলো, বাংলাদেশের হাতে খুব অত্যাধুনিক ড্রোন রয়েছে, যেটা তুরস্ক থেকে আনা হয়েছে। 6টা না 8টার মতো ড্রোন আছে। এবং এই ড্রোনগুলো দিয়ে অতি সম্প্রতি আজারবাইজান এবং আর একটা রাষ্ট্র, আমার এই মুহূর্তে মনে আসছে না, সেখানে তারা যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে যে ছোট রাষ্ট্রটি, তারা এই ড্রোন দিয়ে, বাংলাদেশের হাতে যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে ছোট রাষ্ট্রটি, যারা কোনোদিন ওই বড় রাষ্ট্রটির সাথে পারেনি, তো তারা জয়লাভ করেছে। তো কাজেই এই যে ভারতীয়
বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যদি ড্রোন হামলা চালায়, এই 6টা ড্রোন দিয়ে যদি হামলা চালায়, এই এন্টি ড্রোন মিসাইল যেটা দরকার, এই প্রযুক্তি ভারতের হাতে এখন নাই। তাদের আছে, কিন্তু এই ড্রোনের জন্য না। এটা 28,000 থেকে 30,000 ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে তুরস্কের এই ড্রোন। এবং এই ড্রোন পুরো ইউক্রেন যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে। এবং ইরানের হাতে এই ড্রোন থাকার কারণে ইরানকে জমের মতো ভয় পায় ইসরায়েল। কাজে এই ড্রোন বাংলাদেশের হাতে আছে, এবং এই ড্রোন আরো অনেক ড্রোন আছে পাকিস্তানের হাতে। এবং পাকিস্তানের সাথে যেটা ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে যে অতি সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয়েছে, যে বাংলাদেশ যদি ভারত কর্তৃক আক্রমণ হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে। তো সেক্ষেত্রে ওই যে ড্রোনগুলো, সেই ড্রোনগুলো যদি বাংলাদেশে আরও আসে, তাহলে এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বাংলাদেশ বেটার পজিশনে থাকবে। বাংলাদেশ তো দিল্লি আক্রমণ করবে না, বাংলাদেশ ওখানে মানে ইস্টার্ন কমান্ডে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে এই ড্রোন দিয়ে যে আক্রমণ চালাবে, সেই আক্রমণ প্রতিহত করার মতো প্রযুক্তি ভারতের হাতে নেই, এটা বললে হবে না। এরপরে আর একটা ব্যাপার আছে, আমাদের কিছু ফাইটার, শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন, সে চীন থেকে অনেকগুলো ফাইটার প্লেন এনেছে, MiG-29 অত্যাধুনিক জঙ্গি বিমান আমাদের আছে, MiG-29। এরপর পাকিস্তানের সাথে যে সম্পর্কের কারণে যদি আমরা এফ সিরিজের কিছু বিমান আমরা সহযোগিতা পেয়ে যাই, তাহলে এয়ার স্ট্রাইকে আমাদের কাছে শিশু। ভারতে যে বলে যে বিশ্বের মানে চতুর্থ বৃহত্তম বাহিনী ইত্যাদি 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 ইত্যাদি, তো এগুলো মানে দাঁড়িয়ে লেফট রাইট করতে পারবে যে আমাদের 12 লাখ সৈন্য আছে, বাংলাদেশের 2 লাখ আছে, আমাদের সাথে কি পারবে। কিন্তু নট লাইক দ্যাট। এখানে যে ভূমি, এখানে যে মানে যাকে বলা হয় সীমান্ত, এখানে মানে কি বলবো, ইফেক্টিভ আর্মি বলতে যেটা বোঝায়, এখনো ভারতীয় আর্মির সাথে পাকিস্তান আর্মি যুদ্ধের ময়দানে প্রমাণিতভাবে তারা দক্ষ। সেই বাহিনী বাংলাদেশে পরাজিত হয়েছে এবং 90,000 বাহিনী আত্মসমর্পণ করেছে। তো ডিসেম্বরের 2 তারিখে ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকেছে। এর আগে সামান্য কিছু এয়ার স্ট্রাইক হয়েছে। তো কিন্তু মার্চ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত পুরো যুদ্ধটা তো মুক্তিবাহিনী করেছে। আমাদের দেশের লোক 303 রাইফেল দিয়ে করেছে, SLR দিয়ে করেছে, তারপর শেষে এই যে সামান্য গ্রেনেড দিয়ে করেছে, যেটা ভারত দিয়েছে। ভারত এগুলো পেয়েছে আবার রাশিয়া থেকে। তো এগুলো অসল মাল দিয়ে করেও আমরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে, রাজাকারদেরকে, আলবদরকে আর শামসকে পরাজিত করেছি। তো কাজেই সেই ট্রেনিং, মানে সেই ট্রেনিং এখনো, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এখনো আছে। সেনাবাহিনীতে এখন ধরেন 2 লক্ষ আছে, কিন্তু রিটায়ার্ড আর্ম ফোর্স যদি ধরেন, এদের সংখ্যা কত লাখ হবে? মোর দ্যান 10 লাখ আছে। তো এই 10 লাখ পুলিশ, আর্মি যাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে, অস্ত্র চালাতে জানে, যেটা 1971 সালে আমাদের ছিল না। এই 10 লাখ লোক যদি আরো 10 লাখ কেন 50 লাখ লোককে সামরিক ট্রেনিং দিতে চায়, যে পিস্তল চালানো, গুলি চালানো, এই জিনিসগুলো, জাস্ট 15 ডেজ একটা ট্রেনিং লাগবে। এই 15 দিন ট্রেনিং এর জন্য কিন্তু 1971 সালে ভারতে যেতে হয়েছে। এখন আমাদের সেটা যেতে হবে না। অর্থাৎ আমাদের 1 কোটি প্যারামিলিটারি তৈরি করতে 15 দিন সময় লাগবে, জাস্ট 15 ডেজ সময় লাগবে। তো কাজেই বাংলাদেশের এই 18 কোটি মানুষ, তার সঙ্গে এই সশস্ত্র বাহিনীর 2 কোটি সদস্য, তার সাথে যদি 1 কোটি সেই সাধারণ জনতা, তারা যদি অস্ত্র পায় এবং যুদ্ধের ময়দানের নামে, তাহলে এই যে ভারতীয় পত্রপত্রিকা যেটা বলছে যে বাংলাদেশ 7 সিস্টারের জন্য হুমকি স্বরূপ, এটা হুমকি না। 7 সিস্টার দখল করাটা আসলে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। তো এই জন্য কি হচ্ছে, ভারত কিন্তু রাতারাতি তাদের সুর পাল্টে ফেলেছে। তারা এখন কূটনৈতিক সলিউশনের জন্য, আজকে আমি যে ভিডিওটি করছি, আজকের দিনে ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছেন, আমি সাধুবাদ জানাই, যেটির একটি শান্তিপূর্ণ নিষ্পত্তি হোক। কিন্তু এটিকে কালক্ষেপণের বা কৌশলের বা বাংলাদেশের সঙ্গে চাণক্য নীতি প্রয়োগ করার জন্য যদি ভারত করে থাকে, তাহলে কিন্তু ভারতের কপালে দুর্ভোগ আছে। এর কারণ হলো, আমি গত রাতে ভারতের কয়েকটা মিডিয়ার যাকে বলা হয় পর্যালোচনা দেখলাম, এবং তারা ভীষণ রকম হতাশ। এই কারণ হলো, তারা যেভাবে নেচে গিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছিল, বাংলাদেশ ভয় পায়নি। এটাও তাদের হতাশার প্রথম কারণ। তাদের হতাশার পরে অনেকের আতঙ্ক হলো যে বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে কি হবে। তখন এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম, এগুলো নিয়ে তারাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে হ্যাঁ, বাংলাদেশের হাতে এই মিলিটারি পাওয়ার আছে, তাদের হাতে এতগুলো কামান আছে, তাদের হাতে এই মিড রেঞ্জের মিসাইল আছে, তাদের হাতে এতগুলো ড্রোন আছে, তাদের এতগুলো ফাইটার প্লেন আছে, তাদের রাইফেলের মান এইরকম, তো তাদের এরকম আধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে।
এমনকি তাদের নৌবাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য যথেষ্ট। এই কথাগুলো ভারতীয় যারা সাংবাদিক এই দুদিন আগে যারা লাফালাফি করত, তারাই দেখলাম যে কালকে রাতে কথা উল্টিয়ে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে এখন আগে যেমন ভারত যুদ্ধটা করেছিল, এখন এটা বাংলাদেশ শুরু করে কিনা। যদি বাংলাদেশ শুরু করে তাহলে তো ভারতের ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না। ইজ্জত পাংচার হয়ে যাবে। তো এই যে হতাশাটা, এটা আমি গত রাত থেকে দেখলাম এবং দেখার পর আমার এত ভালো লাগলো, যার কারণে আজকের এই ভিডিও করলাম। এবং এখানে এই যে শিরোনামটা দিয়েছি, এটা কিন্তু পুরনো শিরোনাম। মানে একটা সময় এই যে বলতো যে আমরা ২ ভাগ করব বাংলাদেশকে। একটা হলো বাংলা স্থান হবে, তারপরে আরেকটা হবে অমুক, অমুক স্থান। চট্টগ্রামকে এইভাবে চিকেন নেক কেটে নিয়ে যাব, ওইভাবে শিলিগুড়ি করিডোর কেটে নিয়ে যাব, ২ ভাগ। এখন সেই যে বাংলাদেশকে ভাগ করার, বাংলাদেশকে দখল করার, বাংলাদেশকে সিকিম বানানোর যে তাদের হুমকি-ধামকি, এটি অল অন এ সাডেন একটা ড্রোন উড়ানো হয়েছে খালি। সীমান্তে একটা বাংলাদেশের ড্রোন উড়েছে। এটা দেখে সেই ভারতের দাদাবাবুদের সবার কণ্ঠ শুকিয়ে গেছে। তাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে। তারা এখন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে চায় এবং ইউনূস সরকারকে তোয়াজ এবং তদবির করতে চায় এবং যেকোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স যে রুটটা রয়েছে সেটা চালু রাখতে চায়। তো দেখা যাক, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। যদি ভারত নাকে খত দিয়ে সমতার ভিত্তিতে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণ টু জনগণ, রাষ্ট্র টু রাষ্ট্র, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের, এরকম ভিত্তিতে যদি একটা সম্পর্ক স্থাপন করতে চায়, অবশ্যই আমরা স্বাগত জানাবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।